না না ঠিক আছে, আমার মনে হয় যে মাহবুব মোর্শেদ, আমি একটা কথা বলি, মাহবুব মোর্শেদ আমি একটা কথা বলি, আমার কথা তো তিনি বুঝতেই পারছেন না, আমাকে তিনি কেন কন্টেস্ট করছেন? আপনি উপস্থাপক, আপনি তার প্রশ্নটা তার কাছে করেন, আমি তার কাছে কিন্তু জবাব দেব। কিন্তু আমার কাছে মনে হয় যে মাহবুব মোর্শেদ তিনি আমার কথা বিকৃত করে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা, সরকার এগুলো টানছেন কেন উনি? না কেন আমি কি আপনাকে প্রশ্ন করতে পারি না? না না তাসনিম, আমি আপনাকে একটা প্রশ্ন করি, তাসনিম আমি একটা আপনাকে প্রশ্ন করি, তাসনিম আমি একটা আপনাকে প্রশ্ন করি। শেখ হাসিনা তার পুরো মিডিয়া ইন্ডাস্ট্রিজে গিলা খায়া পকেটে রাইখাও কিন্তু এইটা মুখ বন্ধ করতে পারে না। আমরা এটা প্রতিবাদ করছি। 3 জন সাংবাদিক যদি মনে করে যে তারা শেখ হাসিনার সমর্থক বা তারা এটা করতে পারবে, লেট ইট বি। জনগণ কোনটা পাইছা নেয়, কোনটা পাইছা নেয় না, সেটা তো আমরা তাদের দেখতে দিতে পারতে হবে। এটার মধ্যে মানে আপনার অবস্থানটা আমরা একটু শুনতে চাই, জানতে চাই, এবং দর্শকদের একটু বলে দিতে চাই, যারা মাহবুব মোর্শেদকে চেনেন, জানেন, তারা জানেন। আমরাও মনে করি, তাসনিম কি মনে করেন আমি জানি না, আমি মনে করি না যে বাসসের এমডি মাহবুব মোর্শেদের একমাত্র পরিচয়। আমি মনে করি মাহবুব মোর্শেদ একজন অধিকারের চ্যাম্পিয়ন, মাহবুব মোর্শেদ একজন মানুষের কথা বলার, মানুষের অধিকারের কথা তিনি বলে আসছেন গত অনেক বছর ধরে, এবং এর জন্য তাকে অনেক হেনস্থাও হইতে হয়েছে। আমি যদি বলি যে 2-1 বার তাকে পেশাগত জায়গা ছেড়ে যেতে হয়েছে এই কারণেও। সেই জায়গা থেকে আমাদের একটা প্রশ্ন, যারা মাহবুব মোর্শেদ প্রশ্ন করলে কি অসুবিধা, আমরা তাদের চিনলাম। আচ্ছা খালেদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। খালেদ ভাই, বড় মাঠে নিয়ে যাওয়া কি মানা আছে? না না, মানা নাই, মানা নাই। আমি প্রশংসা করেই বললাম মানা নাই। আমি বলতেছি যে আপনি এটা কি ঠেকাবেন আইন করে? জিনিসটাকে খালেদ ভাই, আপনি জিনিসটাকে ছোট মাঠে রাখতে চাইছেন। না, আমি রাখতে চাইছি না, আমি বলতেছি আপনি নিয়ে গেছেন। তাহলে আমি বড় মাঠে গেলে আপনার অসুবিধা? আমি তো অসুবিধার কথা বলি নাই রে ভাই, আমি আপনাকে বলছি যে আপনি বড় মাঠে নিয়ে গেছেন। এখন আপনি জবাব দেন যে আপনি এটা আইন করে নিষিদ্ধ করতে চান কিনা, যে না ফেসিবাদের পক্ষে, শেখ হাসিনার পক্ষে যায় এরকম কোন প্রশ্ন কোনো সাংবাদিকরা করতে পারবে না, এটা কি আপনি আইন চান? দেখেন খালেদ ভাই, এখানে কিন্তু অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, অসংখ্য মানুষ আহত হয়েছেন, এবং সেই জিনিসটা আমি স্পেসিফিক আপনার প্রশ্নের উত্তর আমি দিব, অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, অসংখ্য মানুষ আহত হয়েছেন। এখানে একটা 15.5 বছরের একটা রেজিম অতিক্রম করে আমরা এসেছি, এবং আমাদের কিন্তু কথা বলার কোনো স্বাধীনতা ছিল না, আমাদের মানবাধিকার ছিল না। আপনারা সবাই এটার ভিকটিম, অনেকেই ভিকটিম, আপনাদের বাইরেও অনেকে ভিকটিম। আপনি এখন কি 5 আগস্টের পরে এখনো বিচার প্রক্রিয়াটা শেষ হলো না, আপনি হলো আওয়ামী লীগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারলেন না। আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা বোধ, কোনো দুঃখ বোধ কিচ্ছু নাই। আপনি হলো এখন আওয়ামী লীগের যে যারা আওয়ামী লীগের পক্ষে সেই কাজগুলো করত, সাংবাদিকতা করত, নানান ধরনের প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল, তাকে আপনি ছেড়ে দিলেন। সমাজটা কি আমি ছেড়ে দিব মাহবুব ভাই, আমি ছেড়ে দিব। আপনি এখন আমার জবাব দেন, আপনি তাদের ছেড়ে না দেওয়ার আইন চান কিনা? আমি তাদের ছেড়ে দিব। আপনি তাদের ছেড়ে না দেওয়ার আইন দেওয়ার চান কিনা? সাংবাদিকদের আমি ছেড়ে দিব। সাংবাদিকরা যদি ক্রাইম না করে, আমি সাংবাদিকতা নিয়ে কোনো প্রশ্ন তুলব না। সাংবাদিকরা যদি ক্রাইমের সাথে যে জড়িত, তাকে আটকাবো। সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলার পক্ষে আমি না। খালেদ ভাই, একটা ফ্যাসিস্ট রেজিমের পক্ষে দাঁড়ানো, একটা হত্যাকারীর পক্ষে দাঁড়ানো, এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে? আপনি তার বিরুদ্ধে মামলা করেন, ফেসিস্টের পক্ষে দাঁড়ায় এসে কি করছে তার বিরুদ্ধে মামলা করেন, কিন্তু সাংবাদিকতা করতে গিয়ে তার প্রশ্ন করতে পারবেন না। এইটা ভাই, আপনি আমারে প্রশ্ন করছেন, আমি জবাব দিছি, আপনি এখন আমার জবাবটা দেন। আমি কইছি আমি ছেড়ে দিব, এটা এই রিস্ক নিয়েই কইছি। এই যে 50 জন আমাকে গালি দেওয়া শুরু করছে যে আমি ফেসিবাদের পক্ষে দাঁড়াই গেছি। আপনি উত্তর দেন এখন আমারে। শেখ হাসিনা ফ্যাসিস্ট, আপনি এইটার আইন চান কিনা বলেন? আমি বাংলাদেশ আইনের প্রতি শ্রদ্ধাশীল, আপনি আইন করেন যে শেখ হাসিনার পক্ষে যায় এরকম কোন প্রশ্ন কোনো সাংবাদিক করতে পারবে না। আমি এটার পক্ষে আছি, আপনি আইন করেন। খালেদ ভাই আপনি তো আইনের ছাত্র। আমি আইনের ছাত্র না, আমি সাংবাদিকতার ছাত্র। আইন না, এটার বিচার হচ্ছে, এটার বিচার প্রক্রিয়া অব্যাহত আছে, এবং এই বিচার প্রক্রিয়াটা চলছে। এটার জন্য আইন করতে হবে না, এখানে বিচার করলেই যথেষ্ট। এবং আমরা মনে করি করতে হবে, মানে আপনি কি করতে হবে বলে দেন মাহবুব ভাই, আপনি কি করতে হবে বলে দেন। আমি কালকে আমার রিপোর্টারে যে পাঠামো ফারুকের কাছে, আমি কি প্রশ্ন করতে পারবো না, এটা আপনি আমারে বলে দেন। আপনি আমার নির্বাহী আদেশে এটা বলে দেন, আমি এই প্রশ্ন করবো না। তাহলে আর আপনি যদি এখন আমারে কন যে আমি ফারুকের এই প্রশ্ন করবো, যে ফারুকি ভাই আপনি এইটা করছেন কি, এইটার জন্য আমার রিপোর্টার এই প্রশ্ন করবো, এর লেগে আমি ফেসিবাদের দোষর হয়ে যাবো, এই রিস্ক নিতে আমি রাজি আছি। আপনি কন আমার ফেসিবাদের দোষর। খালেদ ভাই, আপনি তো বললেন যে পৃথিবীর বিখ্যাত সব সাংবাদিকরা
বিভিন্ন বইয়ে বিভিন্ন জায়গায় লিখেছে যে কোনো জায়গায় যে কাউকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো প্রশ্ন করা যায়। জি মনে করি তো, মনে করি তো। এখন আমি তো এটা মনে করি না, আমি তো মনে করি যে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটছেন, আপনি যখন একটা প্রাইভেট ইয়েতে আছেন তখন প্রশ্ন করা যায় না। আপনি যখন আমারে বাজেট নিয়ে সংবাদ সম্মেলন ডাকছেন তখন আমি হলো এটা কি অন্য কিছু নিয়ে এটা আপনি মনে করেন, কারণ এটা হচ্ছে সাংবাদিকতা সম্পর্কে আপনার ধারণা। আপনার ধারণাকে আমি সম্মান করি, কিন্তু আমি মনে করি এরকম ধারণা আমি কখনো দেখি নাই। আপনি যখন দেখবেন আপনি আমাকে এটা শিখায়েন। আমি আপনার একটা কথা বলি ভাই, কেউ যদি আমার সাথে কথা না বলতে পারে সে একটা জিনিস কয় অফ দ্য রেকর্ড। আমি অন রেকর্ড বলতেছি, আপনার উপদেষ্টা পরিষদে এখনো 8 জন উপদেষ্টা আছে যারা আমার সাথে অফ দ্য রেকর্ড এমন অনেক কিছু বলছে যেটা আমি বললে এখন অনেক রকম ঝামেলা হবে, আমি এটা জীবনে বলবো না, অন মাই ডেড বডি। কিন্তু আমি ক্যামেরা খোলার পরে উনি যা বলবে আমি সবকিছু ছাপানোর অধিকার রাখি। হ্যাঁ, আপনি অবশ্যই সবকিছু ছাপানোর ইয়ে করেন। আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে আমি যদিও বাসসের এমডি এবং প্রধান সম্পাদক, কিন্তু জিনিসটা হলো যে আপনাদের কথা শুনে যেটা বুঝতে পারছি যে উপদেষ্টাদের সঙ্গে সরকারের নীতি বিষয়ে আপনারা আমার চেয়ে বেশি ওয়াকিবহাল এবং বেশি হলো এটার সাথে। এটা কখন বললাম মাহবুব ভাই? আমরা এটা মাহবুব ভাই আমরা কখন বললাম? আমি বললাম যে আপনার উপদেষ্টা পরিষদে অন্তত 8 জন উপদেষ্টা আমার সাথে অফ দ্য রেকর্ড অনেকগুলি কথা বলছে, এটা আমি জীবনে ছাপাবো না। খালেদ ভাই, সেটা তার ব্যক্তিগত কথাও হইতে পারে, সরকার নিয়েও তো না হইতে পারে। আপনি বললেন 8 জন উপদেষ্টার কথা। এখন বিষয়টা হচ্ছে কি, আমার যেটা ধারণা এটা আমি বলি, সেটা হলো যে ফ্যাসিস্ট রেজিম আমরা অতিক্রম করে এসেছি, যেটাকে পরাজিত করেছি, হ্যাঁ, সেই রেজিমের বিচার করতে হবে, সেই রেজিমের যারা সহযোগী তাদের বিচার করতে হবে। আমি বলি মাহবুব ভাই, সিরিয়াসলি আপনাকে ওই সাংবাদিক যখন ওকে প্রশ্ন করছে যে আমি কি জানি 1400 আপনি কেন এরকম করে বলতেছেন বিচার হওয়ার আগে, আমি প্রশ্নটাকে ভালো প্রশ্ন মনে করি না, আবারও বলি একটু টিকা দিয়া। কিন্তু আপনি মনে করেন যে সে শেখ হাসিনার পক্ষে দাঁড়া গেল, শেখ হাসিনার পক্ষে তার অবস্থান আপনি যেটা মনে করতেছেন সেটা সেরকম? আপনি বিডি নিউজে ডিটেইল আছে, বিবিসিতে ডিটেইল আছে, আমি ডিটেইল পড়ছি ভাই। আমরা এরকম অনেক প্রশ্ন মাহবুব ভাই, আমি আপনাকে বলি, আমি এরকম অনেক প্রশ্ন করি যেটার উত্তরটা আমার মনে ডিফারেন্ট। আমার এটা কাজ রে ভাই। আপনি একটা যে কোনো জায়গায় প্রশ্ন করলেই এই প্রশ্নের পক্ষে সে দাঁড়ায় গেলে এটা মনে করা এক ধরনের জুজুর ভয় দেখা। না খালেদ ভাই, আপনি জিনিসটা হয়েছে কি, আপনি হয়তো বাংলাদেশের সংবাদ মাধ্যম বিষয়ে আমার চেয়ে অনেক বেশি জানেন, এবং আপনি ভালো করেই জানেন যে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে শীর্ষ 1-2টা পদে কিছু পরিবর্তন হয়েছে, খুবই না পুরা শীর্ষ পদে একটা শীর্ষ পদেও একটা সাবেক লোক আর নাই, যে আছে সে পুতুল, যে 2-1টা জায়গা আছে সে পুতুল। সবগুলি পদে এখন আওয়ামী লীগের যারা চর্বচস্য লজ্জ পেয়েও পাওয়া ছিল তাদের কেউ নাই এখন, সত্যি নাই, আমি দায়িত্ব নিয়ে করছি, কেউ নাই। আমি কাউকে পুতুল বলায় খুবই সমর্থন করি না, কিন্তু আমি একটা কথা বলি যে ব্যবস্থাটা ছিল, যেভাবে এই সিনিয়র লেভেল মিড লেভেল এর সাংবাদিকরা যেভাবে আওয়ামী লীগের তোষামদ করতেন, সেই তোষামদি ব্যবস্থা টিকে আছে, কাউকেই কোনো প্রশ্নের সম্মুখীন হয়নি। এমনকি যখন শেখ হাসিনা গণহত্যা চালাচ্ছিল তখন যারা গণভবনে উপস্থিত হয়ে সেই গণহত্যায় সমর্থন দিয়েছে তাদের কাউকেও কোনো আইনগত বা সামাজিকভাবে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি। আমার কাছে মনে হয় যে এটা একটা বড় কাজ। মাহবুব ভাই, আপনি এটা কি বললেন? ওদের মধ্যে থেকে 2 জন তো জেলে এখনো, শাকিল রূপা, তারপরে হচ্ছে মোজাম্মেল বাবু জেলে, নঈম নিজাম পলাতক, ফরিদা আক্তার পলাতক, কই আছে আমরা জানি না। আপনি গাজী টিভিতে কে আছে, ওই টিভিতে কে আছে, পত্রিকায় কে আছে, আমরা তো কাউরে দেখি না। এখন প্রথম আলো ডেইলি স্টারের সম্পাদক যে যার জায়গা মতো আছে, এছাড়া সমকালে এখন কে আছে? সমকালের আগের সম্পাদক কি এখন আছে? যুগান্তরে আছে আগের সম্পাদক? আমার দেশে আছে? আপনি কোন উদাহরণ দিয়েছেন আমি বুঝতেছি না মাহবুব মোর্শেদ ভাই। আমি জাস্ট আপনি আমি একটু আপনার কাছে একটু অন্য জায়গায় যাই। আমার কাছে মনে হয় যে আপনি তাসনিম খলিলের কথা একটু রাইগা আছেন, আপনি একটু রাগটা সামলান। আমারে মানুষ প্রশ্ন করতেছে, এটা অ্যানালজি টেনেছেন তিনি, সরকারের অবস্থানটা ব্যক্ত করে আমাকে হলো সরকারের কারণ আপনি পক্ষে না এটা তিনি অবৈধ, এটা তিনি করতে পারেন না। আচ্ছা এটা আপনি আমার মনে হয় যে মাহবুবের কথা বলছে। আমি একটা প্রশ্ন জবাব দিয়ে নি।
তাসিম আমার একটা প্রশ্ন করছে, সেই প্রশ্নটা আমি আপনাকে করতে চাই। আমরা যে এখানে এত বড় বড় গলায় কথা কইতেছি, আপনি এখন সুইডেনে আছেন, আমি কয়দিন আগে পর্যন্ত জার্মানিতে ছিলাম। জার্মানির ডয়েচে ওয়েলের ওয়েবসাইটে এখনো মনে হয় আমার রিলেটেড রিপোর্ট বা আমার রিলেটেড কথাই সবচেয়ে বেশি। আমরা কি পারতাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারকে সাপোর্ট করে এরকম কোনো প্রশ্ন করতে? আমরা কি পারতাম ফ্যাসিজমের পক্ষে হয়ে একটা কথা বলতে? আমরা কি পারতাম ডয়েচে ওয়েলেতে থাকতে সময় আমি কি হিটলার নামটা উচ্চারণ পর্যন্ত করতে পারতাম? এই প্রশ্নগুলি করা হচ্ছে, এইটা যদি আপনি একটু উত্তর দেন, কারণ মানে আমি আজকে মনে হয় একটু বেশি কথা বলে ফেলতেছি। এখন সে একজন মানুষ আওয়ামী লীগ করে, সে কোনো খুন করে নাই, সে কোনো চুরি করে নাই, সে যা ছিল তার কাছে মনে হয় যে শেখ মুজিবুর গিয়া। তাসিম আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছেন, আপনি শেষ করলে আমি এই ব্যাপারে একটু মাহবুব মোর্শেদের মানে প্রশ্নটা আমি বলতে চাই। একটা লোক আওয়ামী লীগের সমর্থক আছে না বাংলাদেশে? বাংলাদেশে আমরা তো ওই যে আমরা এগুলো নিয়ে হাসাহাসি করতাম, ওই এক লোক সে জীবনে স্যান্ডেল পরে নাই কারণ শেখ মুজিব এই মাটিতে ঘুমায় আছে, তো তখন সবাই বলতো যে এই লোক বাথরুম করে কোথায়। আই মিন আই বিং ভেরি লাইক মেবি নন ভেজ হিয়ার, হ্যাঁ। কিন্তু ঘটনা হলো আপনি ওই লোককে কোন ধারায় আটকাবেন যে না সে আওয়ামী লীগের সমর্থন, তারা এখন জেলে পাঠিয়ে দিবেন আপনি? এই বাংলাদেশ আপনি চাইছি? এই বাংলাদেশ তো আপনি চাইনি কেন? এর আগে আমরা দেখি নাই মানে জামাত শিবিরের কথা বলে একটার পর একটা এক্সট্রাজুডিশিয়াল এক্সিকিউশন করা হয়েছে। জামাত শিবিরের নেতাদের ছেলেদেরকে আপনার বছরের পর, মীর আহমেদ বিন কাসেমের ছেলে 8 বছর সে র্যাবের TFI 1 এ ছিল, কিসের নামে? যে ওরা একটা ক্রিমিনাল। আমার কথা হলো আপনি যদি কাউকে ক্রিমিনালাইজ করতে হয় আপনি আইনের মাধ্যমে করবেন। আপনার একটা কথায় আমার আপত্তি আছে, আপনি বলছেন যে ওইটাকে প্রশ্ন করারে অবৈধ করে দেন, আমি আইন বানায় অবৈধ করে দেন। আমি সেই আইনের বিরুদ্ধে দাঁড়াবো, ঠিক আছে? কারণ আমার গণতান্ত্রিক পদ্ধতি হলো আপনি গণতান্ত্রিক আইনের মাধ্যমে আপনি মানুষকে কার্টেল করতে পারেন। এখানে বাংলাদেশে আমরা তাইলে চাচ্ছিটা কি? আমরা আরেকটা শেখ হাসিনারে বসাবো এখানে, আরেকটা শেখ হাসিনা বানাবো? তাসনিম আমরা একটু খুব দ্রুত প্রশ্নগুলির মধ্যে আসি। জনাব মাহমুদ হোসেন, আপনি যদি এটা অ্যাড্রেস করেন যে আমরা আসলে কারো সিভিল রাইট হরণ করতে পারি কিনা, যে প্রশ্নটি তাসনিম তুললেন এখন। না, আমরা অবশ্যই কারো সিভিল রাইট হরণ করতে পারি না। যারা সাংবাদিকতা করছে তাদের রাইট হরণ করতে পারি না। যারা কোনো একটা মতাদর্শ ধারণ করার জন্য তার রাইট হরণ করতে পারি না। কেউ যদি আওয়ামী লীগ করে এবং সে যদি নিরপরাধ হয় তার রাইটও হরণ করতে পারি না। কিন্তু যে হত্যাকারী, যারা এই যে জুলাই আগস্ট মাসে এতগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা এর আগে অসংখ্য গুম খুন এইগুলো ঘটিয়েছে, তাদের বিচার হতে হবে, শাস্তি হতে হবে এবং তাদের সহযোগীদের বিচার হতে হবে। এবং যারা তাদের পক্ষে দীর্ঘ 15.5 বছর ধরে সম্মতি উৎপাদন করেছে, তাদের পক্ষে ন্যারেটিভ তৈরি করেছে, তাদের বিচার হতে হবে। মাহবুব মোর্শেদ, আমার একটা এক সেকেন্ড জনাব খলিল, এক সেকেন্ড আমি ভুলে যাব একটা সেকেন্ড। জনাব মাহবুব মোর্শেদ, আপনি কি মনে করেন যে এই 3 সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন তারা গত ফ্যাসিস্ট সরকারের সময় সম্মতি উৎপাদকদের মধ্যে কেউ ছিলেন? মানে ওনাদের প্রশ্ন ফলো করলেই আপনি বুঝতে পারবেন যে তারা শেখ হাসিনাকে 1 নাম্বার হলো হত্যাকারী মনে করছে। ওকে, আপনি মনে করতেছেন তারা ওই বিগত রেজিমের সম্মতি উৎপাদকদের মধ্যে ছিলেন? না, বিগত রেজিমে ওই প্রেস কনফারেন্স আপনি অ্যানালাইজ করেন, তারা মনে করছেন শেখ হাসিনা তারা প্রশ্ন করছেন, তারা প্রশ্ন করছেন, দুই জিনিস। প্রশ্ন কিন্তু তারা মতামত দিচ্ছেন, যে তারা আর্গুমেন্ট করছেন, তারা বিতর্ক করছেন। ওকে, আমার মনে হয় এবার খলিল বলেন। আমার প্রশ্নটা জি খলিল বলেন। আমার প্রশ্নটা জি বলেন। মাহবুব মোর্শেদ, আমি যতদূর জানি আপনি গণতন্ত্রে বিশ্বাসী একজন মানুষ, আইনের শাসনে বিশ্বাসী একজন। যখন শেখ হাসিনাকে কোনো কালে যদি শেখ হাসিনাকে বাংলাদেশের কোন একটা আদালতে হাজির করা হয় এবং সেখানে তাকে ডিফেন্ড করে, তার তো এজ এ একিউজড, তার তো ডিফেন্স পাওয়ার অধিকার আছে। আমি মনে করি যে আপনারা এখনো এটা অস্বীকার করবেন না। তখন যদি তার উকিলরা বলে যে উনি একটাও খুন করে নাই, বাংলাদেশে 1400টা লোক মারা যায় নাই, তাইলে কি আপনারা ওই আইনজীবীর অধিকারটা হরণ করবেন? জনাব মাহবুব মোর্শেদ, দেখেন উকিলের পেশা একটা, সাংবাদিকতার পেশা একটা। সাংবাদিকরা যখন উকিলের ভূমিকায়, শেখ হাসিনার উকিলের ভূমিকায় অবতীর্ণ হয়,
সেটাকে আমি সাপোর্ট করব না, কিন্তু উকিল যখন উকিলের ভূমিকায় অবতীর্ণ হবে সেটাকে সাপোর্ট করব। ওকে, উনার বক্তব্য পরিষ্কার, আমি এটা নিয়ে আর কথা বলতে চাই না। সাংবাদিকরা উকিলের ভূমিকায়, ওকে ফাইন। আমার মনে হয় যে আমার মনে হয় যে আমি একটু মুভ অন করি, কারণ এটা আসলে কোথাও যাইতেছে না। আমাদের দর্শকরা মনে করতেছে যে কোনো কারণে মানে আমি অনেক বেশি শেখ হাসিনার প্রতি আমার মানে কোনো, আমি জানি না। হাওয়েভার আমরা একটা প্রশ্ন করতে চাই যেন তাসনিম খলিল আপনাকে। 5 আগস্ট থেকে আমরা একটা স্পেশাল জায়গা দেখতেছি ক্যান্টনমেন্ট নিয়ে, কারণ হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে ধরেন আমার আর আপনারও আসলে সেনাবাহিনী নিয়ে প্রফেশনাল আলাপ হয়েছে, কোন সেনাপ্রধান আসলে কি করতেছে, কি এটা করতেছে। আপনি কি কোনো চেঞ্জ দেখতে পান এই সরকারের সময় সেনাবাহিনী রিপোর্টিংয়ের ক্ষেত্রে? যেমন আমি 2-3টা জিনিস দেখি, যেমন মনে করেন আমি দেখি এই সরকারের আমলে নিযুক্ত একজন সাংবাদিক কাজ করতেছে কিনা, বা একটা পুলিশ ওসি ইন্সপেক্টর কোথাও কাজ করছে কিনা সেইটা নিয়ে খুঁজে বাইর করে একটা প্রশ্ন তোলা হয়, কিন্তু স্বয়ং সেনাপ্রধানই শেখ হাসিনার নিযুক্ত একজন, তো ওইটা নিয়ে খুব বেশি প্রশ্ন তোলা হয় না। অনেকগুলি ক্ষেত্রে আপনার লেখা রিপোর্টে বা কিছুটা জুলকারনাইল সায়েরের ইয়াতে আমি দেখেছি যে অনেক গুরুত্বপূর্ণ পদে সেনাবাহিনীর সদস্যরা বসেছিলেন আরেকটা লম্বা সময় পর্যন্ত, সেগুলি নিয়েও আসলে বড় কোনো কথা হইতে দেখি না। আমরা একটা বড় আফসোসের জায়গা ছিল যে আর্মিকে আমরা অনেক বেশি জবাবদিহি করতে পারি না, যদিও চাই, যখন আর্মি আবার রাজনীতিতে করতে চায়। এইটা কি একটু ইমপ্রুভ হয়েছে? আপনি কিভাবে দেখেন ব্যাপারটা আসলে? এটা তো একদিনে ইমপ্রুভ হবে না, এটা আস্তে আস্তে ইমপ্রুভ হবে। আমার কাছে মনে হয় যে এখন যে ঘটনাগুলো ঘটতেছে সেগুলো কিন্তু আমরা মানে হঠাৎ করে পরিবর্তন করে ফেলবো, এটা মনে হয় যে খুব একটা স্মার্ট হবে না চিন্তা করাটা। আবার এই যে ফ্রাস্ট্রেশনটা মানুষের মধ্যে, যে পরিবর্তনটা হলো কই, এটাও কিন্তু খুবই হেলদি। মানে আপনার মধ্যে যে প্রশ্নটা আসে না, বা একটা ফ্রাস্ট্রেশন আসে না যে আচ্ছা আসলে কি যথেষ্ট করতে পারলাম কিনা, এই যে স্পৃহাটা মানে এখন আছে, সেটা খুব হেলদি আমি মনে করি। কিন্তু আমি বলবো যে আমাদের আরেকটু ধৈর্য ধরতে হবে, কারণ আমরা করতেছি তো। আমি একটা সময় তো ছিল যে বাংলাদেশের ডিজিএফআই এই অক্ষরগুলো শব্দটা বলা যাইতো না পত্রিকায়, হ্যাঁ,